মমতা থেকে কেন মুখ ফেরালো মা মাটি মানুষ? দীর্ঘ 15 বছর পর বাংলায় পরিবর্তনেরও পরিবর্তন হলো কেন? পরিবর্তন হলো কেন? মমতার অপশাসন, মমতার ঔদ্ধত্য এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের চরম হতাশা কিভাবে মহাপতনের চিত্রনাট্য লিখল, সেই বিষয়টা নিয়েই আজ আরেকটা প্রতিবেদন উপস্থাপন করছি আমি, জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। মমতার থেকে কেন মুখ ফিরিয়ে নিল মা মাটি মানুষ? বাংলায় এবার ভোট ঘোষণার অন্তত 20 দিন আগে একটা সংবাদ মাধ্যমের সম্পাদক এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তৃণমূলকে ফের ভোট দেওয়ার জন্য বাংলার মানুষের কাছে আর কোনো কারণ আর অবশিষ্ট নেই, কিন্তু শুধু একটা মাত্র কারণ ছাড়া, আর সেই কারণটা হলো কি না, জোড়া ফুলে ভোট না দিলে বিজেপি চলে আসবে। কিন্তু সেই সীমারেখাও যদি মুছে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় একদম অনিবার্য, সাক্ষাৎকারে বলেছিলেন ওই সম্পাদক। তিনি আরও একটা কথা খুব পরিষ্কার করেই বলেছিলেন যে এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা সবচেয়ে খতরনাক হয়ে উঠতে পারে সেটা হলো মানুষের মধ্যে চরম হতাশা, মানুষের মধ্যে চরম ক্রোধ, রাগ বা অসন্তোষ নয়, নিখাদ ফ্রাস্ট্রেশন। 34 বছরের বাম শাসনে বাংলায় অনুন্নয়ন, স্থবিরতা, অতিশয় জাড্য শাসকের অহংকার এবং অত্যাচার দেখতে দেখতে ক্লান্ত মানুষ একদা এক লড়াকু, সৎ এবং নিষ্ঠাবান এক মহিলার মধ্যে আশার আলো খুঁজেছিলেন। মমতার একার ক্ষমতায় বাম দুর্গকে ধূলিসাৎ করা সম্ভব ছিল না হয়তো, তাকে সেই সময় শক্তি জুগিয়েছিলেন সোনিয়া গান্ধীও, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে সোনিয়া গান্ধীর অবদানের কথা আর স্বীকারই করতেন না। যাই হোক, তো গত 15 বছর ধরে সেই মমতারই অপশাসন দেখে মানুষ এতটাই হতাশ ছিলেন যে তারা ধরেই নিচ্ছিলেন যে এই রাজ্যটার বুঝি আর কিচ্ছুই হবে না। তারা দেখতে পাচ্ছিলেন মাটিতে পা রাখা, হাওয়াই চটি পরা যে মহিলাকে তারা 14 তলায় বসিয়েছিলেন তিনি আপাতমস্তক একজন স্বৈরাচারী, অত্যাচারী, জনবিচ্ছিন্ন নেতৃত্বে পরিণত হয়েছেন। উন্নয়ন সম্পর্কে তার না আছে কোনো ধারণা আর না আছে কোনো সদিচ্ছা, বরং তিনি অবলীলায় দুর্নীতিকেই প্রশ্রয় দিয়েছেন। তার ঔদ্ধত্য ছাপিয়ে গিয়েছে 14 তলাকেও, এবং তার সেই ঔদ্ধত্য এতটাই গগনচুম্বী যে সাধারণ মানুষ তো দূরের কথা, তৃণমূলের নেতামন্ত্রীরাও সহসা দিদির নাগাল পেতেন না, বরং বেশি চেষ্টা করলে উপরি কুকথাও শুনতে হতো। আর যার হাতে দলের রাস প্রায় সঁপে দিয়েছিলেন দিদি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার এবং ঔদ্ধত্য তো গোটা বাংলা জানে। তৃণমূলের তাবড় মন্ত্রীদেরও তিনি দাবড়ে দিতেন। তার সঙ্গে দেখা করতে গেলে আগে তার দারোয়ানের কাছে সময় চাইতে হতো, মোবাইল জমা রেখে তার ঘরে ঢুকতে হতো মন্ত্রীদেরও। শুধু মমতা বা অভিষেক কেন, এই ঔদ্ধত্য চারিয়ে গিয়েছিল দলের নিচুতলা পর্যন্ত, বুথ স্তর পর্যন্ত। পঞ্চায়েত সমিতির কোনো সদস্য থেকে, কোনো নেতা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বার পর্যন্ত মানুষকে মানুষ জ্ঞান করতে ভুলে গিয়েছিলেন। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, উন্মাদনা অগ্রাহ্য করে অরূপ বিশ্বাসের মতো নেতারা একথাও বিশ্বাস করতে শুরু করেছিলেন যে লিওনেল মেসিকে দেখা, তার সঙ্গে সেলফি তোলা তাঁরই শুধু জন্মসিদ্ধ অধিকার, বাপকেলে অধিকার। তিনি এতটাই প্রিভিলেজড। চুম্বকেই মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আর যাই হোক, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে না হবে উন্নয়ন, আর না হবে শিল্পায়ন, না হবে শিক্ষায় অগ্রগতি, না নিশ্চিত হবে মহিলাদের সুরক্ষা। যে মহিলা মুখ্যমন্ত্রী মর্মান্তিক ধর্ষণকেও সাজানো ঘটনা বলেন, তাকে আর বিশ্বাস করাই কঠিন হয়ে যায়। বাস্তব হলো 2011 সালে বাংলায় পরিবর্তনের পর প্রথম 5 বছরেই রাজ্যের বিপুল সংখ্যক মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভুল মানুষকে তারা বেছে নিয়েছেন। ওই 5 বছরেই তৃণমূলের বহু মন্ত্রী, বহু বিধায়ক, বড় মেজো সেজো নেতার মুখে দুর্নীতির স্বর লেগে থাকতে দেখা গিয়েছিল। সারদা, রোজ ভ্যালি, আয়করের টাকা চেটেপুটে খাওয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে 2016 সালের বিধানসভা ভোটেই বড় প্রতিরোধ গড়ে তুলেছিল বাম এবং কংগ্রেস। তাদের মধ্যে যদিও সমন্বয়ের অভাব ছিল, তবু সেবার 38% ভোট পেতে সফল হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরীরা।
বাংলায় কংগ্রেস এবং বামেদের সেই উত্থানের আশঙ্কা দেখে সেবার মমতার পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন আরএসএস সংঘ পরিবারের বড় একটা অংশ। আবার ভোটের আগে হম্বিতম্বি করেও শেষমেশ অশ্বডিম্ব প্রসব করেছিল নির্বাচন কমিশনও। ফলে সেই ভোটেও কলকাতা লাগোয়া জেলা এবং শহরতলির হাজার হাজার বুথে ঢালাও জল মিশিয়েছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 2016 সালে যে জনভিত্তির জোর দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু কোনোভাবেই খাঁটি দুধ ছিল না, তার অনেকাংশই ছিল ম্যানুফ্যাকচার্ড ম্যান্ডেট। সেদিক থেকে বলা যায় তারপর 2019-এর লোকসভা ভোট ছিল কিন্তু তৃণমূলের কাছে একটা আই ওপেনার। জল মেশালেও সেবার বিপর্যয় ঠেকাতে পারেনি তৃণমূল, বরং মমতার একদা ভোট ম্যানেজার মুকুল রায় পুরনো অস্ত্রে ঘোল খাইয়ে ছেড়েছিলেন কালীঘাটকে। 19-এর লোকসভা ভোটে মমতার সেই বিপন্নতার সুযোগ নিয়েই আইপ্যাককে বাংলায় নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ মুকুল রায় তখন আর তৃণমূলে নেই, বুথের হিসাব বোঝেন এমন আর কোনো নেতাও তখন তৃণমূলে নেই। তাই প্রস্তাবে সায় দেওয়া ছাড়া মমতার কোনো উপায়ান্তরও ছিল না। আইপ্যাকের প্রশান্ত কিশোর বহিরঙ্গে দিদিকে বলো গোছের আবরণ সাজালেও তাঁদেরও কৌশল ছিল আসলে ভোটে জল মেশানো। প্রশান্ত কিশোরের কৌশলও ছিল ভোটে জল মেশানো এবং হিসাব কষে কষে জল মেশানো, যেখানে যতটা প্রয়োজন আর কি। এবং তাৎপর্যপূর্ণ হলো সেই লুটের নকশা তখন আর কোনো মেঠো নেতা সাজাননি, তা সাজিয়েছিলেন ডেটা নির্ভর ITI IAM থেকে পাশ করা কিছু তরুণ। তাছাড়া বুথ স্তরে বিজেপির সংগঠন তখনও ছিল একেবারে দুর্বল, তাই ওই জল ঠেকানোর বুদ্ধি বা শক্তি কোনোটাই বিজেপির ছিল না। অর্থাৎ 21-এর ভোটের পর মমতার যে জনভিত্তি দেখা যায় সেটা কোনোভাবেই আর আসল ছবি কিন্তু ছিল না, বরং তাতেও ভূষি ছিল বিস্তর। তবে এও ঠিক যে 21-এর সেই ভোটের ফলাফলই মহাপতনের চিত্রনাট্য লিখতে শুরু করে দিয়েছিল। ঔদ্ধত্য এবং স্বৈরাচার মাত্রা ছাড়িয়ে যাওয়ার সেই শুরু বলতে পারেন, একদম ওখান থেকেই। অনেকের মতে 21-এর ওই বিধানসভার ভোটের পর মমতা হয়তো বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি অজেয়, তিনি অমর, তিনি অপরাজয়, তিনি সরকার ঠিকমতো চালান বা না চালান মানুষকে আর কৈফিয়ত দেওয়ার কোনো রকম প্রয়োজনও নেই। তেমনি মাথা ঘুরে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আগে মমতার কথাতেই আসি। 21-এর ভোটে জেতার পর গত 5 বছর ধরে অর্থ দপ্তরে কোনো পূর্ণ মন্ত্রী ছিলেন না। পশ্চিমবঙ্গের মতো এত বড় একটা রাজ্যকে তিনি চালালেন স্রেফ এক ডামি অর্থমন্ত্রী দিয়ে। অমিত মিত্রের মধ্যে তিনি কি যে খুঁজে পেয়েছিলেন কে জানে। সাজানো এবং ভুয়ো অঙ্ককে বড় ব্যাপার বলে মিথ্যাচার করে তিনি কাটিয়ে দিলেন আরও 5টা বছর। মমতা এও ভাবলেন যে 21-এর সেই ম্যানুফ্যাকচার্ড ম্যান্ডেট বোধহয় তার মন্ত্রিসভার সতীর্থদের, শীর্ষ আমলাদের, এমনকি বিরোধীদের সম্পর্কেও কটু কথা বলারও অধিকার দিয়ে দিয়েছে। সরকারি কর্মচারীদের কখনো তিনি ঘেউ ঘেউ করছে বলে যে অমর্যাদা করেছেন, কখনো সংবাদ মাধ্যমে তার সম্পর্কে কোনো সমালোচনা হলে পুলিশ লেলিয়ে দিতে দ্বিধা করেননি। বাংলার এযাবৎ ইতিহাসে আর কোনো প্রশাসক এরকমটা করেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অন্যদিকে 21-এর ভোটের পর ক্ষমতা মাথায় চড়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। দিদির তৈরি সাংগঠনিক কাঠামোটাই ভেঙে দেন তিনি। সিপিএম বা বিজেপির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার ভিত্তিক সংগঠন কোশ্মিনকালেও ছিল না। তিনি ক্ষমতায় আসার আগে যেটা ছিল সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব একেবারে। রাজনীতিতে পোড় খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা বুঝতে অসুবিধা হয়নি, তাই ক্ষমতায় এসেই জেলায় জেলায় এক শ্রেণীর সামন্ত প্রভুর জন্ম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন উত্তর 24 পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিক, তো বীরভূমের অনুব্রত মণ্ডল। তাদের সহায়ক ছিল পুলিশ এবং প্রশাসন, অন্য কিছু নয়। আর তাদের ছিল এক প্রকার লেঠেল বাহিনী। দলের রাজনৈতিক মতাদর্শ বলতে কিছু ছিল না, আদৌ কিছু ছিল না। সামন্ত প্রভুদের পেটোয়া বাহিনীর গণতন্ত্রের মেরুদণ্ড ছিল অর্থ, টাকা পয়সা। সামন্ত প্রভুকে গণেশ প্রদক্ষিণ করেই তাদের পেট চলত। এই সামন্ত প্রভুদের বিরুদ্ধে রাজস্ব আদায়ের মানে তোলাবাজি, গরু পাচারের মতো ব্যাপারে তোলাবাজি আদায়ের বিস্তর অভিযোগ ছিল। বিরোধীদের অভিযোগ ছিল সেই ছাড়পত্র জেনে বুঝেই দিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতাও জানতেন যে রাজস্ব দিয়ে তারা নিজেদের সম্পদ বাড়াচ্ছেন এবং লেঠেল পুষছেন, তারাই গুড় বাতাসা দিয়ে দলকে ক্ষমতায় রাখবেন জেলায় জেলায়। বেচারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাঠামো সম্পূর্ণ ভেঙে দেন, পুরোপুরি ভেঙে দেন। অনেকের মতে তার হয়তো দর্শন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই যখন ভোট আসে, কেষ্টর মুখ দেখে তো আসে না, তাই আগের কাঠামো থাকবে না, জেলায় থাকবে ক্যামাক স্ট্রিটের প্রতিনিধি আর আইপ্যাক।
জেলার নেতাদের কথা নয়, আইপ্যাকের ছেলে ছোকরাদের কথায় জেলায় জেলায় দল চলবে। তারা ল্যাপটপ খুলে যে পরিসংখ্যান দেখাবেন সেটাই আসল সেন্টিমেন্ট অ্যানালিসিস। তাই চায়ের দোকানে গিয়ে আর বসতে হবে না, মানুষের দাওয়ায় গিয়েও আর বসার দরকার নেই। অর্থাৎ ক্রমে আইপ্যাকই হয়ে উঠল পার্টি, আর দেউলিয়া হয়ে গেল তৃণমূল দলটা। সার্বিকভাবে এই যে পরমান্ন রান্না হয়েছিল, তার উপর কাজু কিশমিশ পেস্তার মতো পড়ে যায় শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার, তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার। তৃণমূলের প্রতি একাংশ মানুষের ঘেন্না বাড়তে শুরু করে তার থেকে। তার উপরে ঘটে যায় আরজিকর কাণ্ডের মতো ঘটনা, যেখানে প্রায় 2 মাস ধরে আন্দোলন চললেও স্রেফ ঔদ্ধত্য দেখিয়ে 2 মাস ঢ্যাঁট হয়ে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠেলায় না পড়া পর্যন্ত অফিসারদের সরাতেও তিনি চাননি, এতটাই ছিল তার ইগো, এতটাই ছিল তার অহংকার। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে একেবারে ভিতর থেকে চিনতেন শুভেন্দু অধিকারী। 21-এর ভোটের পর থেকেই তিনি অমিত শাহকে বোঝাতে শুরু করেন যে বাংলার ভোটার তালিকা থেকে আগে জল কমাতে হবে, আগে জল কমাতে হবে, তা না হলে আর যাই হোক মমতাকে হারানো সম্ভব নয়। তৃণমূলে থাকার সময় থেকেই দলে অবিসংবাদিত ফার্স্ট বয় ছিলেন শুভেন্দু অধিকারী। তার পরিশ্রম করার ক্ষমতা, তার ডায়নামিজম ছিল দেখার মতো। প্রশাসনিক ক্ষমতা ছিল অনেকের থেকে বেশি, কারণ পুরসভা, সমবায়, উন্নয়ন পরিষদ, একাধিক দপ্তর সামলানোর অভিজ্ঞতা ছিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী এবং তার অধুনা রাজনৈতিক শিক্ষক অমিত শাহের বুঝতে অসুবিধা হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় সংখ্যালঘুদের একাংশের বাড়বাড়ন্তের কারণে সংখ্যাগুরু আবেগেও কিন্তু প্রতিনিয়তই আঘাত লাগছে। তাছাড়া মেরুকরণ এমন একটা বিষয়বস্তু যা দিয়ে তফসিল জাতির ভোটকেও বিজেপির দিকে টেনে আনা সম্ভব। গত 2 বছর ধরে লাগাতার শুভেন্দু অধিকারী সেই সনাতনী লাইনেই কিন্তু শান দিয়েছেন। সোমবার ভোটে সেসবেরই সমষ্টিগত প্রভাব দেখা গেল ভোট ফলাফলে। হতাশা কাটিয়ে উঠতে মানুষ ঢেলে ভোট দিলেন একজন স্বৈরাচারী অরাজকের বিরুদ্ধে। প্রত্যাখ্যানের সেই ভোটে আশাও রইল বিজেপির থেকে। তাই 15 বছর পর শেষমেশ পরিবর্তনেরও পরিবর্তন দেখল গোটা বাংলা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।